ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি ক্লাস 10-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর ইতিহাসের উপর আলোচনা করব। ক্লাস 10-এর ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টারে আমি বেশ কিছু ভিডিও তৈরি করেছি, তোমরা দেখছো। আজকের ভিডিওতে আমি আলোচনা করব দ্বিতীয় চ্যাপ্টারের ধর্মীয় সংস্কার আন্দোলন। ধর্মীয় সংস্কার আন্দোলনের উপর ব্রাহ্ম আন্দোলন নিয়ে আলোচনা করব। তোমরা সামাজিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের আন্দোলন দেখেছো, শুনেছো আমার ভিডিওতে। আজকের যে ধর্মীয় সংস্কার আন্দোলন, এক্ষেত্রে ব্রাহ্ম আন্দোলনের একটা বিশেষ ভূমিকা আছে। ব্রাহ্ম আন্দোলন বাংলা আর ইতিহাসে 19 শতকে বাংলার ক্ষেত্রে যে ধর্মীয় কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, ধর্মীয় কুপ্রথা বাংলার সমাজে ব্যাপকভাবে ছিল। ধর্মকে ব্যভিচার হিসাবে, ধর্মকে কিছু মানুষ ধর্মের নামে অধার্মিক ভূমিকা পালন করেছে। কিছু স্বার্থপর মানুষ ধর্মকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। তাই এই সমস্ত ত্রুটির বিরুদ্ধে ব্রাহ্ম আন্দোলন গড়ে ওঠে। আমরা একথা জানি, 19 শতকে বাংলাতে যে সামাজিক কুসংস্কার, সেই সামাজিক কুসংস্কার, সামাজিক কুপ্রথার সঙ্গেই ধর্মীয় গোঁড়ামি, জাতিভেদ প্রথা, বাল্যবিবাহ, এই সমস্ত বিষয়গুলি যুক্ত। আমরা ধর্ম সংস্কার আন্দোলনের ক্ষেত্রে ব্রাহ্ম আন্দোলন পর্যালোচনা করব আজকে। ধর্ম সংস্কারের ক্ষেত্রে রামকৃষ্ণ দেবের ভূমিকা আছে। ধর্ম সংস্কারের ক্ষেত্রে বিবেকানন্দের ভূমিকা আছে। ধর্ম সংস্কারের ক্ষেত্রে বিজয়কৃষ্ণ গোস্বামীর, লালন ফকিরের ভূমিকা আছে। আমরা প্রথমে আজকের আলোচনাতে যে ব্রাহ্ম আন্দোলন, ব্রাহ্ম মুভমেন্ট, এটা আলোচনা করতে গেলে প্রথমেই ব্রাহ্ম আদর্শের কথা আলোচনা করতে হবে। তোমরা জানো যে ব্রাহ্ম আন্দোলন রামমোহন শুরু করেন। রামমোহন রায় ধর্মীয় কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেন। তিনি সামাজিক কুপ্রথার বিরুদ্ধে বিরাট ভূমিকা পালন করেছেন। রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত। তিনি অনেকগুলি ভাষাতে অসাধারণ জ্ঞানের অধিকারী ছিলেন। তাকে ভারত পথিক, তাকে আধুনিক সভ্যতার ভারতের অগ্রদূত, তাকে আধুনিক মানুষ, পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ধারক বাহক, বিভিন্নভাবে আমরা রামমোহনকে চিনি। রামমোহন রায় প্রচলিত ধর্মের নামে যে অধর্ম, ব্যভিচার, ধর্মীয় গোঁড়ামি, জাতিভেদ প্রথা, হিন্দু ধর্মের অপব্যাখ্যা,
এই সমস্ত কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এবং ধর্ম সংস্কার আন্দোলন শুরু করেছেন। রামমোহন রায় বেদান্তবাদকে গুরুত্ব দিয়েছেন, বেদান্তের উপনিষদকে ভিত্তি করে ধর্মের ব্যাখ্যা দিয়েছেন। তিনি একেশ্বরবাদে বিশ্বাসী। রামমোহন রায় বহু দেবত্ববাদ, বহু দেবতার আদর্শে এর বিরোধী ছিলেন, পৌত্তলিকতাবাদের বিরোধী ছিলেন, মূর্তি পূজার বিরোধী ছিলেন। রামমোহন রায় তোমার ধর্ম পালনের জন্য মাধ্যমের ভূমিকাকে অস্বীকার করেন। তিনি ধর্মীয় যে আচার অনুষ্ঠান তার বিরোধিতা করেন। তিনি বলেন ঈশ্বর একটাই, এই পৃথিবীর পরিচালিত হচ্ছে, নিয়ন্ত্রিত হচ্ছে, তার মূলে রয়েছে ঈশ্বর। ঈশ্বর সর্বশক্তিমান, ঈশ্বরের দ্বারা পরিচালিত হচ্ছে। এখানে বহুত্ববাদ কাজ করে না, পৌত্তলিকতার ভূমিকা নাই। এখানে পুরোহিততন্ত্রের কোনো ভূমিকা নেই। ঈশ্বরকে পাওয়ার জন্যে মূর্তি পূজার প্রয়োজন নেই। ঈশ্বরকে পাওয়ার জন্যে পুরোহিত বা গুরু ধরার প্রয়োজন নেই। নিরাকার ব্রহ্মের উপাসনা করতে হবে। নিরাকার ব্রহ্মকে যদি উপাসনা করা যায়, সেই তারই মধ্য দিয়ে ঈশ্বর প্রাপ্তি হবে। রামমোহন রায় এইভাবে ব্রাহ্ম মতাদর্শকে তুলে ধরেন। তারপর রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। ব্রাহ্ম আন্দোলনে আত্মীয় সভা বিশেষভাবে ভূমিকা পালন করে। এই আত্মীয় সভা রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত করেন 1815 সালে। আত্মীয় সভা প্রতিষ্ঠার ক্ষেত্রে তাকে সাহায্য করেন এবং আত্মীয় সভার সঙ্গে যুক্ত হন দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, নন্দকিশোর বসু, রামচন্দ্র বিদ্যা বাগীশ। এরা আত্মীয় সভার সদস্য হন। আত্মীয় সভার আদর্শ হল বাল্যবিবাহ বিরোধিতা, বাল্যবিবাহ বন্ধ করতে হবে। নাবালিকা মেয়েদের যে অতি অল্প বয়সে বিবাহ দেওয়ার প্রথা ছিল সেটা তুলে দিতে হবে। নারীদের স্বাধীনতা দিতে হবে। তোমার বিধবা হলে বিধবা নারীর বিবাহ ব্যবস্থা চালু করতে হবে। সতীদাহ প্রথা উচ্ছেদ করতে হবে। এবং তিনি প্রচার করেন যে অলৌকিক শক্তি এই ব্রাহ্ম আত্মীয় সভার মধ্য দিয়ে প্রচার করা হয় যে অলৌকিক শক্তি বলে কিছু নেই। উপনিষদকে গুরুত্ব দিতে হবে। উপনিষদে যে কয়েকটা বিষয়ের উপর উপনিষদকে বাংলায় অনুবাদ করা হয়। ঈশকে অনুবাদ করা হয় কেন, মণ্ডুক, মান্ডুক্য, এইসব 5টি উপনিষদকে বাংলায় অনুবাদ করার ব্যবস্থা গ্রহণ করে রামমোহনের দ্বারা প্রতিষ্ঠিত আত্মীয় সভা। আত্মীয় সভা ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে বাংলা তথা ভারতবর্ষে এবং
সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে প্রচার করেন এবং একেশ্বরবাদের যে আদর্শ, ঈশ্বর একটাই, ঈশ্বর একাধিক নয়, ঈশ্বরকে কেউ বলে আল্লাহ, কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলেন গড। একটি বিষয়কে বিভিন্ন নামে অভিহিত করা হয়। এই একটা বিষয় হলো সর্বশক্তিমান, বিশ্বজগতের সবথেকে শক্তিমান। অলৌকিক শক্তি বলে কিছু হয় না। এই সর্বশক্তিমান ঈশ্বরকে বড় করে তার কিভাবে ঈশ্বর প্রাপ্তি সম্ভব? এখানে উপাসনা করতে হবে, উপনিষদের এবং বেদের কথা তোমার তুলে ধরতে হবে, প্রচার করতে হবে। তার জন্য কোনো তোমার বহুত্ববাদকে গুরুত্ব দেওয়ার দরকার নেই, পৌত্তলিকতার প্রয়োজন নেই। এইগুলি হলো আত্মীয় সবার আদর্শ। তৃতীয়ত আমরা বলবো ব্রাহ্ম সমাজ। এই ব্রাহ্ম সমাজ ধর্ম সংস্কারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে। এই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত করেন 1828 সালে। এই ব্রাহ্ম সভা প্রতিষ্ঠিত করেন 1818 সালে। এই ব্রাহ্ম সভা রামমোহন রায় 1828 সালে প্রতিষ্ঠিত করেন। 1828 সালে প্রতিষ্ঠিত ব্রাহ্ম সভাকে 1830 সালে রামমোহনের নেতৃত্বে ব্রাহ্ম সমাজে রূপান্তরিত করা হয়। ব্রাহ্ম সভাই 1830 সালে ব্রাহ্ম সমাজে রূপান্তরিত হয়। এই ব্রাহ্ম সমাজে জাতি, ধর্ম, বর্ণ, ধনী, গরিব নির্বিশেষে সবাই যোগ দিতে পারবে। হিন্দু ধর্মের মানুষ, ব্রাহ্মণ, তারা যোগ দিতে পারবে। জৈন, খ্রিস্টান, বুদ্ধিস্ট, মুসলিম সবাই এই ব্রাহ্ম সমাজে যোগ দিতে পারবে। এই ব্রাহ্ম সমাজের আদর্শ হলো ত্যাগের ইতিহাস, পৌত্তলিকতার বিরোধিতা করে, পুতুল পূজা, মূর্তি পূজার বিরোধিতা করে, তার মূর্তি পূজার বিপক্ষে প্রচার চালায়, আর ত্যাগের মধ্য দিয়ে নিরাকার ব্রহ্মের উপাসনার কথা বলেন। একেশ্বরবাদের মূল কথা হলো নিরাকার ব্রহ্মের উপাসনা করা। রামমোহন তোমার কোনো ধর্মমত প্রবর্তন করেননি। তিনি যে ধর্মের কথা বলেছেন, ব্রাহ্ম ধর্মের কথা বলেছেন, সেই ব্রাহ্ম ধর্মের মূল বিষয় হচ্ছে একেশ্বরবাদ, ঈশ্বর একটাই। চতুর্থত আমরা দেখব যে ব্রাহ্ম সমাজ, রামমোহন রায় 1833 সালে মারা গিয়েছেন। ব্রাহ্ম সমাজের একজন সদস্য হিসাবে দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি ব্রাহ্ম সমাজের দায়িত্ব নিয়েছেন, ব্রাহ্ম সমাজকে পরিচালনা করেছেন রামমোহন রায়ের মৃত্যুর পর। দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন দ্বারকানাথ ঠাকুরের পুত্র। দেবেন্দ্রনাথ ব্রাহ্ম আন্দোলনকে একটি বিশেষ ধর্মমতে প্রতিষ্ঠিত করেন। রামমোহন এবং তার ব্রাহ্ম সভা ও ব্রাহ্ম সমাজ পরবর্তীকাল
ব্রাহ্ম আন্দোলন হিসাবে তুলে ধরেছিলেন, একটা প্রচার করবার ভূমিকা নিয়েছিল। কিন্তু দেবেন্দ্রনাথ এই ব্রাহ্ম আন্দোলনকে আরেকটি নতুন একটু পরিবর্তন করে তিনি বিশেষ ধর্মমত বলে প্রচার করেন। বিশেষ ধর্মমত প্রচার হিসাবে তুলে ধরেন, ব্রাহ্ম সমাজকে একটা বিশেষ সম্প্রদায় হিসাবে তুলে ধরেন, ব্রাহ্ম সমাজ থেকে বিশেষ সম্প্রদায়, আর ব্রাহ্ম আন্দোলনকে তোমার বিশেষ ধর্মমতে রূপান্তরিত করেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। এক্ষেত্রে তিনি এই যে বিশেষ ধর্মমত, ব্রাহ্ম ধর্মমত, এটা প্রচার করার ব্যবস্থা করেন, বিভিন্ন নিয়ম কানুন তৈরি করেন এবং বিভিন্ন আচার অনুষ্ঠান করবার ব্যবস্থা করেন, শিক্ষাদান, ধর্মীয় শিক্ষা দানের ব্যবস্থা করেন। আর ব্রাহ্ম ধর্মের অনুষ্ঠান পদ্ধতি নামে একটি বই, একটি গ্রন্থ দেবেন্দ্রনাথ ঠাকুর রচনা করেন। ব্রাহ্ম ধর্মের অনুষ্ঠান পদ্ধতি, এই বইটার মধ্য দিয়ে তিনি ব্রাহ্ম ধর্মের কথা, বেদান্তের কথা, উপনিষদের কথা তুলে ধরেন। তিনি এখানে এই গ্রন্থের মধ্যে তুলে ধরেছেন, তিনি কিন্তু উগ্রপাদ্রীদের, খ্রিস্টান ধর্মের উগ্রপাদ্রীদের, খ্রিস্টান মিশনারিদের ভূমিকাকে সমর্থন করেননি, তাদেরকে সমালোচনা করেছেন। দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 সালে ব্রাহ্ম ধর্মকে ব্যাপকভাবে প্রসারিত করার জন্য তত্ত্ববোধিনী নামে একটি সংস্থা গঠন করেন। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত করেন 1839 সালে। তারপর এই তত্ত্ববোধিনী সভার যে আদর্শ, ব্রাহ্ম ধর্মের যে আদর্শ, ব্রাহ্ম ধর্মের ধর্মীয় আচরণবিধি, নিয়ম কানুন, শিক্ষাদান, দীক্ষাদান, এ সম্পর্কে ব্যাপকভাবে প্রচার করবার জন্যে তত্ত্ববোধিনী পত্রিকা 1843 সালে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন এবং ব্রাহ্ম সম্প্রদায় এর কথা তাদের এই পত্রিকার মধ্য দিয়ে ব্যাপকভাবে তুলে ধরেন এবং জনমত গঠনের চেষ্টা করেন। এই তত্ত্ববোধিনী পত্রিকা বাংলার শিক্ষা, বাংলার সমাজ, বাংলার সাংস্কৃতিক জীবন, বাংলার ধর্মীয় জীবনকে উন্নত করবার চেষ্টা করে। আর যুবকদের মধ্যে ব্রাহ্ম ধর্মকে প্রসারিত করার জন্যে 1840 সালে তত্ত্ববোধিনী পাঠশালা প্রতিষ্ঠা করেন। আর এই তত্ত্ববোধিনী পাঠশালার শিক্ষক হলেন অক্ষয় কুমার দত্ত। তারপর আমরা দেখলাম যে এই যে ব্রাহ্ম আত্মীয় সভা, ব্রাহ্ম ধর্মের ব্রাহ্ম আদর্শ, আত্মীয় সভা, ব্রাহ্ম সভা, ব্রাহ্ম সমাজ তোমার দেবেন্দ্রনাথের দ্বারা গঠিত, দেবেন্দ্রনাথের দ্বারা প্রতিষ্ঠিত তত্ত্ববোধিনী সভা, তত্ত্ববোধিনী পত্রিকা, তারপর তত্ত্ববোধিনী পাঠশালা ইতিবাচক ভূমিকা পালন করেছে। কিন্তু তবু আমরা দেখতে পাই ব্রাহ্ম আন্দোলনের ভাঙন ধরেছে।
আমরা লক্ষ্য করেছি 1858 সালে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম আন্দোলনে যোগ দিয়েছেন। ব্রাহ্ম আন্দোলনে তখন দেবেন্দ্রনাথ ঠাকুর নেতৃত্ব দিচ্ছেন। এই দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে পরিচালিত হয়েছেন কেশবচন্দ্র সেন। অল্প বয়সে তরুণ যুবক এই ব্রাহ্ম আন্দোলনে যোগ দিয়েছেন। ব্রাহ্ম আন্দোলনে কেশবচন্দ্র সেনের সঙ্গে আরও কয়েকজন যোগ দিয়েছেন। প্রতাপচন্দ্র মজুমদার, বিজয় কৃষ্ণ গোস্বামী, উমেশচন্দ্র দত্ত এরা যোগ দিয়েছেন কেশবচন্দ্রের সঙ্গে ব্রাহ্ম আন্দোলনে, ব্রাহ্ম সভাতে, ব্রাহ্ম ধর্মের প্রসারের জন্য। কেশবচন্দ্র সেনকে দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্রের ইতিবাচক ভূমিকা লক্ষ্য করে তাকে ব্রহ্মানন্দ উপাধি দেন 1862 সালে। ব্রহ্মানন্দ উপাধি কে পান? কেশবচন্দ্র সেন। কত সালে? 1862 সালে। এবং দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেনকে আচার্য পদে নিযুক্ত করেন। আচার্য পদে নিযুক্ত করেন, ব্রাহ্ম সমাজের আচার্য পদে নিযুক্ত করেন, সম্পাদক পদে নিযুক্ত করেন। কেশবচন্দ্র সেন এর নেতৃত্বে ব্রাহ্ম সমাজ এর গতি আসে। ব্রাহ্ম সমাজ সতীদাহ, ব্রাহ্ম সমাজ তোমার সতীদাহ প্রথার বিরুদ্ধে আইন তৈরি হয়েছে 1829 সালে। সেই সতীদাহ যাতে বন্ধ হয় বাস্তবে, তার জন্যে তারা প্রচার করেছেন। কেশবচন্দ্র সেনের নেতৃত্বে তার অনুগামীরা বাল্য বিবাহ বন্ধ করার জন্যে আন্দোলন করেছেন, প্রচার করেছেন। কেশবচন্দ্র সেন তোমার বিধবা বিবাহর পক্ষে প্রচার করেছেন, নারী স্বাধীনতার কথা বলেছেন। এত কিছু করার ফলেও তোমার দেবেন্দ্রনাথ এবং তার অনুগামীদের সঙ্গে কেশবচন্দ্রের মতবিরোধ হয়। কেশবচন্দ্র সেন মতবিরোধ হয়। তার মতে ব্রাহ্ম সমাজের পক্ষে যারা ব্রাহ্ম সমাজকে নেতৃত্ব দিচ্ছেন তারা হলেন রক্ষণশীল, প্রগতিশীল ভূমিকা পালন করছে না। কেশবচন্দ্র বলছেন যে ব্রাহ্ম আন্দোলন, যেটা দেবেন্দ্রনাথ বলছেন ধর্ম আন্দোলন, ধর্মীয় আন্দোলন, কিন্তু এটা শুধু ধর্মীয় আন্দোলন নয়, এটা সামাজিক আন্দোলন, এটা সামাজিক সংস্কার। শিবনাথ শাস্ত্রী, রামকুমার বিদ্যারত্ন, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় প্রত্যেকেই কেশবচন্দ্রকে সাহায্য করেন এবং ব্রাহ্ম ধর্মের সঙ্গে মতবিরোধের কারণে কেশবচন্দ্র 1866 সালে ভারতের ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। ভারতের ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত করে কেশবচন্দ্র ব্যাপকভাবে বাল্যবিবাহের বিপক্ষে, বিধবা বিবাহের পক্ষে, ধর্মীয় কুসংস্কারের বিপক্ষে, ধর্মীয় গোঁড়ামির বিপক্ষে, জাতিভেদ প্রথার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তোলেন। কিন্তু কেশবচন্দ্র তোমার নারীদের স্বাধীনতাকে স্বীকার করেছেন, নারী শিক্ষারও উপর গুরুত্ব দিয়েছেন, কিন্তু নারীদের উচ্চ শিক্ষার বিরোধী ছিলেন, পর্দা প্রথার বিরোধী ছিলেন, পর্দা প্রথার বিরোধী ছিলেন, নারীদের স্বাধীনতার পক্ষে ছিলেন,
কিন্তু নারীদের সম্পূর্ণভাবে স্বাধীনতা দেওয়া, নারী আর পুরুষের অবাধ মেলামেশা করা, এইসবের বিরোধী ছিলেন। তাহলে কেশবচন্দ্র নারী পুরুষের মধ্যে অবাধ মেলামেশার বিপক্ষে ছিলেন, নারীদের উচ্চশিক্ষার বিপক্ষে ছিলেন, আর নারীদের মধ্যে যে পর্দা প্রথা ছিল তার বিপক্ষে ছিলেন। যার ফলে কেশবচন্দ্রের সঙ্গে যারা তোমার ব্রাহ্ম আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং ভারতের ব্রাহ্ম সমাজ যে গড়ে তুলেছিলেন 1866 সালে কেশবচন্দ্র, তার সঙ্গে তার অনুগামীদের মতবিরোধ হয়। কাদের সঙ্গে মতবিরোধ হয়? আমরা দেখব শিবনাথ শাস্ত্রীর সঙ্গে তার মতবিরোধ হয়েছে, শিবনাথ শাস্ত্রীর সঙ্গে মতবিরোধ হয়েছে, আনন্দমোহন বসুর সঙ্গে তার মতবিরোধ হয়েছে, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কেশবচন্দ্রের মতবিরোধ হয়েছে, দুর্গামোহনের সঙ্গে তার মতবিরোধ হয়েছে। তাহলে এইসব ব্যক্তির সঙ্গে মতবিরোধ হলো এবং দ্বারকানাথ তোমার বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দুর্গামোহন, এরা তোমার কেশবচন্দ্রের দ্বারা প্রতিষ্ঠিত ভারতের যে ব্রাহ্ম সমাজ, ভারতীয় ব্রাহ্ম সমাজ 1866 সালে গঠিত, তার থেকে তারা বেরিয়ে আসলেন মতবিরোধের কারণে। কেশবচন্দ্রের সঙ্গে মতবিরোধের কারণে তারা বেরিয়ে এসে 1878 সালে সাধারণ ব্রাহ্ম সমাজ গঠন করেন। ভারতের সাধারণ ব্রাহ্ম সমাজ, এই যে সাধারণ ব্রাহ্ম সমাজ গড়ে তুললেন। এইবার কেশবচন্দ্র সেন তিনি আলাদাভাবে তিনি ধর্মপ্রচারে মনোনিবেশ করেন এবং তিনি 1880 সালে আরেকটি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত করলেন, নববিধান ব্রাহ্ম সমাজ। কেশবচন্দ্র 1880 সালে সব ধর্মের মধ্যে সমন্বয় সাধনের জন্য তোমার 1880 15ই মে সব ধর্মের মধ্যে সমন্বয় সাধনের জন্য নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত করেন। তাহলে আমরা লক্ষ্য করেছি ভারতীয় ব্রাহ্ম সমাজ তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। এবার তিনি সাধারণ ব্রাহ্ম সমাজ বেরিয়ে গেছে তার অনুগামীরা, এবার তিনি কয়েকজনকে নিয়ে তিনি নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত করেন এবং এই ব্রাহ্ম সমাজ প্রভাব প্রতিপত্তি কমে যায়। শেষ পর্যন্ত আমরা দেখব যে সাধারণ যে ব্রাহ্ম সমাজ যেটা তোমার রামমোহন প্রতিষ্ঠা করেছিলেন, যেটা বিকশিত হয়েছে দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে, যেটা কেশবচন্দ্র এবং তার অনুগামীদেরও ভূমিকা ছিল। পরবর্তীকালে আমরা দেখলাম যে কেশবচন্দ্র ভারতীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত করেছেন, তারপরে তার সঙ্গে মতবিরোধের কারণে আবার সাধারণ ব্রাহ্ম সমাজ 1878 সালে গঠিত হয়েছে। তারপর কেশবচন্দ্র আরেকটি ব্রাহ্ম সমাজ তৈরি করেন, সেটা হলো নববিধান ব্রাহ্ম সমাজ। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম ধর্ম সংস্কার আন্দোলন, এই ধর্ম সংস্কার আন্দোলনের আলোচনাটা আমরা একাধিকবার শুনব এবং খাতায় পারলে নোট করে নিব। আমি আলাদাভাবে পয়েন্ট আকারে আমি আরেকবার বলছি যে একটা ভূমিকা আমি দিয়েছি ধর্ম সংস্কার আন্দোলনের ক্ষেত্রে। এখানে প্রথম পয়েন্টে বলবে ব্রাহ্ম মতাদর্শের কথা বলবে, 1 নম্বর পয়েন্ট ব্রাহ্ম মতাদর্শ, 2 নম্বর বলবে আত্মীয় সভার কথা, 3 নম্বরে বলবে ব্রাহ্ম সমাজের কথা, 4 নম্বরে বলবে দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম সমাজে ভূমিকা, দেবেন্দ্রনাথ ঠাকুরের, তারপর ব্রাহ্ম সমাজের ভাঙন। এইগুলো নিয়ে তোমরা আলোচনা করবে এবং খাতায় পয়েন্ট আউট করে নেবে। এটা
আমি যতটা পেরেছি সহজ করে বলেছি, তোমরা ভিডিও শুনলে আশা করি বুঝতে পারবে। আর যারা নতুন এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আমার ভিডিও শুনবে। আশা করি তোমাদের উপকার হবে। এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম।